Hi everyone, ওয়েলকাম টু জামান কেমিস্ট্রি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর সলিউশন চ্যাপ্টারের পার্ট 4। এর আগে আমরা 3টে ক্লাস অলরেডি করেছি। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম বাষ্পচাপের আপেক্ষিক অবনমন নিয়ে। আমরা ইকুয়েশন দেখেছিলাম এবং সেই ইকুয়েশনের অ্যাপ্লিকেশন দেখেছিলাম। কয়েকটা গাণিতিক প্রশ্ন সমাধান করেছি এবং কয়েকটা তোমাদের হোম টাস্ক দেওয়া ছিল, যেটা তোমরা কিন্তু করোনি। আমি বলেছিলাম তোমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে 3টে প্রশ্নের উত্তর, কিন্তু আমি একজনের কাছ থেকেও সেই অ্যান্সার পাইনি। সে যাই হোক, আমি সেটার সলিউশন তো করাচ্ছি না, সে অ্যান্সারগুলো কী কী সেটা শুধু আমি বলে দিচ্ছি। যে যে পার্ট 3 এই সলিউশন চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো তোমাদের দেওয়া হয়েছিল তার অ্যান্সারগুলো। 1 নম্বর প্রশ্নের আমাদের চাওয়া হয়েছিল যে জলের, ইথানলের এবং অ্যাসিটিক অ্যাসিডের মোল ভগ্নাংশ কত। এই 3টে সমন্বিত একটা দ্রবণ দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে তাতে আমরা জলের মোল ভগ্নাংশ পেয়েছি 0.502। ইথানলের আমরা মোল ভগ্নাংশ পেয়েছি 0.196। অ্যাসিটিক অ্যাসিডের মোল ভগ্নাংশ পেয়েছি 0.301, ঠিক আছে। সেকেন্ড কোশ্চিনে আমাদের H3PO4 এর একটা দ্রবণ দেওয়া ছিল, H3PO4। সেই দ্রবণের আমাদের কিছু ভ্যালু দেওয়া ছিল, সেখান থেকে আমাদের মোলালিটি এবং সেই দ্রবণে মোলালিটি এবং সেই দ্রবণে H3PO4 এর মোল ভগ্নাংশ কী সেটা জানতে চাওয়া হয়েছিল। তো সেই প্রশ্নের মোলারিটি সমান সমান আমরা পেয়েছি 2.716, মোলালিটি সমান সমান পাওয়া হয়েছে 3.05 এবং H3PO4 এর মোল ভগ্নাংশ সেটা পাওয়া গেছে 0.52। থার্ড কোশ্চিনে ক্যালসিয়াম 2+ আয়নের একটা অঙ্ক ছিল। সেই গাণিতিক প্রশ্নে আমাদের ক্যালসিয়াম 2+ এর মোলার গাঢ়ত্ব চেয়েছিল, ppm ইউনিটে তার গাঢ়ত্ব দেওয়া ছিল। আমরা সেখান থেকে মোলারিটি সমান সমান পেয়েছি 2.05 ইন্টু 10⁻⁻5, ঠিক আছে। এবার আমরা আজকের আলোচনায় আসছি। আজকে আমাদের আলোচনা শুরু করব, তার আগে আমরা যে 3টা প্রশ্নের সমাধান আমি চেয়েছিলাম তাও পাইনি, কিন্তু তাও তোমাদের ওপর ভরসা রেখে আমি আরও 2টো কোশ্চেন আগের দিনের যে টপিকে আমরা আলোচনা করেছিলাম বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, সেই আপেক্ষিক অবনমন সংক্রান্ত কয়েকটা গাণিতিক প্রশ্ন আজকে তোমাদের হোম টাস্ক দিচ্ছি, ঠিক আছে। এখানে আমরা হোম টাস্ক দেবো, পরেও আজকের যে টপিক পড়বো সেই টপিকেরও হোম টাস্ক থাকবে। টোটাল আমরা 3টে কি 4টে হোম টাস্ক থাকবে, তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দিও, ঠিক আছে। তাহলে আজকের প্রথম বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত যে প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে, যে আমি পড়ে শোনাচ্ছি। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি অনুদ্বায়ী দ্রাবের 10% জলীয় দ্রবণের বাষ্পচাপ 751.65 মিলিমিটার এইচজি, মানে 751.65 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। যে দ্রাবটা দ্রবীভূত করা হয়েছে সেই দ্রাবের আণবিক ওজন কত হবে। কী চেয়েছে আমাদের? দ্রাবটির আণবিক ওজন চেয়েছে, ঠিক আছে। তাহলে এটা হলো ফার্স্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে যে একটি নির্দিষ্ট উষ্ণতায় 90 গ্রাম জলে 12 গ্রাম ইউরিয়া দ্রবীভূত করলে দ্রবণের বাষ্পচাপ হয় 30.75 মিলিমিটার এইচজি, মানে 90 গ্রাম জলে 12 গ্রাম ইউরিয়া যদি দ্রবীভূত করি তাহলে দ্রবণের বাষ্পচাপ হবে কত? 30.75 মিলিমিটার পারদস্তম্ভের চাপের সমান। সম উষ্ণতায় উক্ত দ্রবণে আরও W গ্রাম পরিমাণ ইউরিয়া দ্রবীভূত করা হলে দ্রবণের বাষ্পচাপ হয় 30 মিলিমিটার এইচজি।
তার মানে একটা আগে দেওয়া ছিল মানে বিশুদ্ধ দ্রাবকের, এবং তারপরে আমাদেরকে ইউরিয়া যোগ করার পরে মানে ডাব্লু গ্রাম পরিমাণ দ্রবীভূত করা ছিল 90 গ্রাম জলে। 12 গ্রাম ইউরিয়া দ্রবীভূত করলে দ্রবণের বাষ্পচাপ কত হয় সেটা বলে দেওয়া ছিল। এবার কি বলেছে যে কি তাতে আরও ডাব্লু গ্রাম পরিমাণ দ্রাব আমরা দ্রবীভূত করেছি, মানে ইউরিয়া দ্রবীভূত করেছি, তার ফলে বাষ্পচাপ হয়েছে কত 30 মিলিমিটার এইচজি। আমাদের এই যে ডাব্লু গ্রাম আমরা পরে থেকে অ্যাড করলাম, সেই ডাব্লু গ্রাম পরিমাণ আমাদের কত সেটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে এইটা হোম টাস্ক। আরেকটা হোম টাস্ক হচ্ছে এইটা যে একটি অনুদ্বায়ী দ্রাব আছে, এরূপ একটি জলীয় দ্রবণের মোলাল মাত্রা, কি বলেছে মোলাল মাত্রা 0.161 মোলাল, 298 কেলভিন উষ্ণতায় জলের বাষ্পচাপ 23.51 মিলিমিটার এইচজি। 298 কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ 23.51 মিলিমিটার এইচজি। যদি তাই হয় তাহলে ওই উষ্ণতার দ্রবণটির বাষ্পচাপ কত হবে? দ্রবণটির বাষ্পচাপ চেয়েছে, মানে আমাদের চেয়েছে পি সমান সমান কত। আমরা P0 সমান সমান কি জেনেছিলাম? P0 সমান সমান জেনেছিলাম দ্রাবকের, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। ঠিক আছে, আমাদের এখানে দ্রবণের বাষ্পচাপ চেয়েছে। তাহলে এই তিনটে প্রশ্নের উত্তর তোমরা করবে, কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দেবে। ঠিক আছে, কেউ চিটিং করবে না কিন্তু। নেক্সট আমাদের আজকের আলোচনার বিষয় দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন। আমরা সংখ্যাগত ধর্মে পড়েছিলাম, সংখ্যাগত ধর্ম যখন বলেছিলাম তখন আমরা আগের দিনই একটা টপিক আমরা পড়েছি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। সেই সংখ্যাগত ধর্মে যে 4টা পয়েন্ট আমরা বলেছিলাম 1 2 3 4 করে, তাহলে 1 নম্বরে ছিল আমাদের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, 2য় নম্বরে আমরা বলেছিলাম যে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন। এই হলো কি, এই ছিল আমাদের সেকেন্ড টপিক। ঠিক আছে, তাহলে সেই টপিক নিয়ে আমাদের আলোচনা। এরপরে আমরা পড়ব হিমাঙ্কের অবনমন পড়ব এবং অভিস্রবণ চাপ। ঠিক আছে, এই কয়েকটা টপিক আমাদের পড়তে হবে। আজকে আমাদের আলোচনার বিষয় স্ফুটনাঙ্কের উন্নয়ন। ঠিক আছে, তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন আমাদের প্রথমে জানতে হবে যে সত্যি সত্যি স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় কি না বা কেন হয়, সেটা যদি আমরা বলতে যাই তাহলে বাষ্পচাপের সাথে স্ফুটনাঙ্কের একটা সম্পর্ক আমরা দেখেছি। প্রথমে আমরা স্ফুটনাঙ্কের উন্নয়নে আসছি, তার আগে স্ফুটনাঙ্ক বলতে কি বুঝি সেটা যদি আমরা বলি তাহলে কি বলবো, যে উষ্ণতায় কোনো তরলের বাষ্পচাপ বহিস্থ চাপের সমান হয় এবং তরলটি ফুটতে শুরু করে, সেই উষ্ণতাকে আমরা বলি তরলের স্ফুটনাঙ্ক। তার মানে কি, যে কোনো তরল যদি রাখা থাকে, ঠিক আছে, তাহলে সেই তরল যে উষ্ণতায় ফুটতে শুরু করবে এবং তার উপরে তো যে কোনো উষ্ণতাতে বাষ্পায়ন তো হয়, তাহলে তার উপরে আমরা তরল পৃষ্ঠের উপরে কি দেখতে পাবো, যে বাষ্প দেখতে পাবো, বাষ্পের অণু দেখতে পাবো। তাহলে এই বাষ্প এবং তরল এরা যখন সাম্যাবস্থায় থাকে তখন তরল থেকে বাষ্পে আর কোনো অণু যায় না। ঠিক আছে, তাহলে সেই অবস্থার চাপকে আমরা বলেছিলাম যে সাম্যাবস্থায় পৌঁছে গেলে যে চাপটা আমরা পাই সেই চাপটাকে বলে বাষ্প দ্বারা যে চাপ তরল পৃষ্ঠে দেয় সেই চাপটাকে বলেছিলাম বাষ্পচাপ। এবার এই তরলের বাষ্পচাপ যখন বাইরের চাপ, মানে সিস্টেম তো এইটুকুটা তো সিস্টেম আর বাইরেরটা কি পরিবেশ, তাহলে বাইরের বায়ুমণ্ডলের চাপের যে মান, সেই চাপের মানের সাথে যখন এই চাপ মানে তরলের বাষ্পচাপ আর বায়ুমণ্ডলীয় চাপ এই যখন সমান হয়ে যাবে, তখন দ্রবণটার যে তরল আছে সেই তরল ফুটতে শুরু করবে। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি তাহলে কি দেখতে পাবো, যে যখন আমরা স্ফুটনাঙ্কের কথা বলছি, স্ফুটনাঙ্কে তরলের বাষ্পচাপ বাইরের চাপের সমান হয়ে যায়। ঠিক আছে,
তাহলে তারপরে আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমনে কি পড়েছিলাম, এটা যদি বিশুদ্ধ দ্রাবক হয়, এটা যদি বিশুদ্ধ দ্রাবক হয় তাহলে আমরা কি পাবো, যে দ্রবণের তুলনায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ কি হয়, দ্রবণের কম হয় আর আমরা দ্রাবকের বেশি পাই। তার মানে যদি আমরা এখানে একটা দ্রাবক নিলাম, ঠিক আছে, এটা বিশুদ্ধ দ্রাবক, আর এমন একটা আমরা নিলাম যেখানে কিনা দ্রবীভূত আছে, ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের কি দ্রবণ, আর এটা কি হলো আমাদের দ্রাবক। এটা হলো বিশুদ্ধ দ্রাবক আর এটা হলো আমাদের দ্রবণ। তাহলে আমরা কি বলেছিলাম, দ্রাবকের ক্ষেত্রে আমরা বাষ্পচাপকে যদি P0 ধরি, দ্রবণেরকে যদি আমরা P বলি, তাহলে আমরা দ্রাবকের বাষ্পচাপকে কি পেয়েছিলাম, বা দ্রাবকের বাষ্পচাপকে বেশি পেয়েছিলাম, দ্রবণের বাষ্পচাপকে কম পেয়েছিলাম। তার মানে দ্রাবকের ক্ষেত্রে এখানে বিশুদ্ধ দ্রাবক যদি থাকে তাহলে তার অণুর সংখ্যা কি হবে, বেশি হবে। আর যদি আমরা এখানে যদি দেখি তাহলে এখানে কিন্তু কম সংখ্যায় অণু আমরা দেখতে পাবো, ঠিক আছে। তাহলে দ্রবণের ক্ষেত্রে আমরা কম সংখ্যক অণু পাচ্ছি, আর দ্রাবকের ক্ষেত্রে বেশি সংখ্যক অণু পাচ্ছি যদি আমরা একটা নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতায় যদি দেখার চেষ্টা করি তাহলে, ঠিক আছে। তাহলে দ্রাবকের ক্ষেত্রে আমরা বাষ্পচাপ বেশি পেলাম, দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ কম পেলাম। এবার আমরা কি বললাম, যে স্ফুটনাঙ্ক কাকে বলবো, স্ফুটনাঙ্ক বলবো যে বাষ্পচাপ যখন বাইরের চাপের সমান হবে। তাহলে এই চাপটাকে আমাকে কি করতে হবে, বাইরের চাপ আমরা যদি 1 atm ধরে নিই, তাহলে এই যে চাপ আছে এই চাপ থেকে 1 atm এ পৌঁছাতে হবে। তাহলে যে টেম্পারেচার লাগবে সেটা স্ফুটনাঙ্ক, আর সেটা দ্রাবকের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক। আর যদি আমরা এখান থেকে যদি 1 atm এ পৌঁছাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে অণুর সংখ্যা দ্রাবকের ক্ষেত্রে অণুর সংখ্যা কিন্তু এখানে বেশি আছে। তার মানে কি, চাপ বেশি আমরা দেখতেই পাচ্ছি, ঠিক আছে। আর দ্রবণের ক্ষেত্রে এই চাপটা কিন্তু এখানে কম আছে, ঠিক আছে, আমরা এখানে কি চাপটা কম দেখতে পাচ্ছি। তাহলে এই যে এখান থেকে 1 atm এ পৌঁছাতে গেলে যতটা আমাকে টেম্পারেচার দিতে হবে, মানে এখানে আমরা হিট সাপ্লাই করব, তাহলে কি হবে, এখান থেকে অণু তরল থেকে বাষ্পে যাবে, তাহলে বাষ্পর যে টোটাল সংখ্যাটা সেই সংখ্যাটা বাড়তে থাকবে, মানে বাষ্পচাপ বাড়তে থাকবে, দ্রাবকের বাষ্পচাপ বাড়বে, সেটা 1 atm এ পৌঁছাবে, ঠিক আছে। তাহলে এখানে দ্রাবকের ক্ষেত্রে আগে থেকে বেশি সংখ্যায় ছিল, তাহলে তাকে 1 atm এ পৌঁছাতে গেলে কম টেম্পারেচার লাগবে। আর কিন্তু যদি আমরা দ্রবণের কথা বলি তাহলে কিন্তু দ্রবণের ক্ষেত্রে কি হবে, যে আমরা এই পোর্শনে বাষ্পচাপ আমরা কি পেয়েছিলাম, কম পেয়েছিলাম, মানে অণুর সংখ্যা কি ছিল, কম ছিল। অণুর সংখ্যা যদি কম থাকে তাহলে সেখান থেকে আমরা যদি 1 atm এ পৌঁছাতে যাই তাহলে আমাকে অনেক বেশি হিট সাপ্লাই করতে হবে। তাহলে আমরা এর ক্ষেত্রে যদি আমরা দ্রবণের ক্ষেত্রে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে যদি স্ফুটনাঙ্ককে টিবি দ্বারা প্রকাশ করি এবং দ্রবণের ক্ষেত্রে যদি স্ফুটনাঙ্ককে টিবি ড্যাশ দ্বারা প্রকাশ করি, তাহলে বাষ্পচাপের অবনমন যেহেতু আমরা দেখেছি যে দ্রাবক থেকে যখন দ্রবণে যাচ্ছি বাষ্পচাপ কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বাষ্পচাপ যেহেতু কমে যাচ্ছে সেখান থেকে আমরা 1 atm এ পৌঁছাতে আমাকে এখানে বেশি হিট সাপ্লাই করতে হচ্ছে আর এখানে আমাকে কম হিট সাপ্লাই করতে হচ্ছে। তাই বলে আমরা কি পাবো, এই ক্ষেত্রে টিবি লেস দেন টিবি ড্যাশ। তার মানে কি, স্ফুটনাঙ্কের মান যে দ্রবণের ক্ষেত্রে সেটার বেশি হবে কার তুলনায়, বিশুদ্ধ দ্রাবকের তুলনায়, ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা কি পাচ্ছি, যে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে যে আমরা স্ফুটনাঙ্ক পাচ্ছি তার তুলনায় দ্রবণের স্ফুটনাঙ্ক বেশি হচ্ছে, বোঝা গেল। তাই বলে আমরা দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন এই কথাটা ব্যবহার করছি। এরপরে আমরা আসছি কি, দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত রাওল্টের সূত্র।
রাউল্ট দুটো সূত্র দিয়েছিলেন স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত। সেই সংক্রান্তে প্রথম সূত্রে তিনি কি বলছেন, যে কোনো দ্রাবকে একটি কঠিন, অনুদ্বায়ী, অসংযোজিত, তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হয় তা উক্ত দ্রবণের মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। তার মানে তিনি কি বললেন, ডেল টিবি মানে আমরা কি বুঝবো, ডেল টিবি মানে বুঝবো যে আমরা দ্রাবকের ক্ষেত্রে টিবি ধরেছিলাম, দ্রাবকের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক টিবি এবং দ্রবণের ক্ষেত্রে টিবি ড্যাশ বলেছিলাম। তারপরে কি বললাম, যে টিবি লেস দেন হবে টিবি ড্যাশ, তাহলে আমরা টিবি ড্যাশ বেশি পাচ্ছি মাইনাস টিবি কম পাচ্ছি, তাহলে এই পুরো ভ্যালুটা একটা পজিটিভ ভ্যালু পাবো, এই ভ্যালুটা একটা পজিটিভ ভ্যালু পাবো। এই ভ্যালুটাকে আমরা কি বলছি, এই ভ্যালুটাকে আমরা বলছি কি, ডেল টিবি। এই ভ্যালুটাকে আমরা বলছি ডেল টিবি। বোঝা গেল? ডেল টিবি মানে স্ফুটনাঙ্কের পার্থক্য, দ্রবণ এবং দ্রাবকের স্ফুটনাঙ্কের পার্থক্য, এইটুকুকে আমরা বলছি ডেল টিবি। বোঝা গেল? তাহলে তিনি কি বললেন, যে যে স্ফুটনাঙ্ক যে উন্নয়ন ঘটবে কখন, যদি কোনো কঠিন, অনুদ্বায়ী, অসংযোজিত এবং তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব যদি কোনো দ্রাবকে দ্রবীভূত করি, তাহলে স্ফুটনাঙ্কের যে উন্নয়ন ঘটবে সেই উন্নয়নের মান কার সমানুপাতিক হবে, আমরা বলছি মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। কার সমানুপাতিক? মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। ঠিক আছে? তাহলে আমরা ডেল টিবি সমানুপাতি যদি এম পাই, মোলাল, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটাও লিখতে পারবো। ঠিক আছে, যে ডেল টিবি এখান থেকে আমরা এটা লিখতে পারবো, কারণ আমরা সমানুপাতি চিহ্নকে উঠিয়ে সমান নিয়ে এলাম, তাই বলে আমরা একটা কনস্ট্যান্ট নিলাম, সেই কনস্ট্যান্টকে আমরা লিখছি কে বি দ্বারা, তাহলে ডেল টিবি সমান সমান কে বি ইন্টু এম। ঠিক আছে, এই কেবিকে আমরা বলছি কি, এই কেবিকে বলছি আমরা স্ফুটনাঙ্ক ধ্রুবক। ঠিক আছে, ইংরেজিতে বলা হয় ইবিলিওস্কোপিক কনস্ট্যান্ট। এটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করব এরপরে। ঠিক আছে, কি বলা হচ্ছে, ইবিলিওস্কোপিক কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কি কেবি, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। এরপরে আমরা আসছি কি দ্বিতীয় সূত্রে। দ্বিতীয় সূত্রে তিনি কি বললেন, যে কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, কোনো একটা যদি নির্দিষ্ট পরিমাণ দ্রাবক, মানে সাপোজ আমরা ধরে নিলাম কি ডাব্লু গ্রাম কোনো দ্রাব আছে, কি আছে, ডাব্লু গ্রাম কোনো দ্রাবক আছে। ঠিক আছে, তাহলে এতে আমরা বিভিন্ন দ্রাব দ্রবীভূত করলাম। ঠিক আছে, বিভিন্ন দ্রাব দ্রবীভূত করলাম, মানে সাপোজ আমরা ধরে নিলাম যে কি এতে এ একটা দ্রাব দ্রবীভূত করেছি, বি একটা দ্রাব দ্রবীভূত করেছি, সি একটা দ্রাব দ্রবীভূত করেছি। ঠিক আছে, তাহলে এ, বি, সি তিনটে দ্রাব দ্রবীভূত করেছি কি পরিমাণে, এরা কিন্তু সমান গ্রাম সংখ্যক হিসেবে, মানে সমগ্রাম অণু যদি আমরা দ্রবীভূত করি, তার মানে কোনো একটা দ্রাবক আমরা নিয়ে নিলাম, সেই দ্রাবকে ডাব্লু গ্রাম পরিমাণ নিলাম, সেই ডাব্লু গ্রামের মধ্যে আমরা কি করলাম, যে এ, বি এবং সি আলাদা আলাদাভাবে তিনটে আমরা দ্রাবক, মানে সেম পরিমাণ দ্রাবক নিয়েছি আলাদা আলাদা পাত্রে, একটাতে এ দ্রবীভূত করলাম, একটাতে বি দ্রবীভূত করলাম, একটাতে সি দ্রবীভূত করলাম, আর প্রত্যেকের আমরা সমান গ্রাম অণু নিলাম। মানে সাপোজ যদি আমি এ কে 1 গ্রাম মোল পরিমাণ দিই, 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল পরিমাণ দিই, তাহলে বিকেও 1 গ্রাম পরিমাণ দেব, 1 গ্রাম মোল পরিমাণ দেব, সিকেও 1 গ্রাম মোল পরিমাণ দেব। তাহলে যদি আমরা এইটা দিই, তাহলে তিনটে দ্রবণ পেলাম। এই তিনটে দ্রবণের ক্ষেত্রে আমরা কি পাবো, দ্রাবকের মধ্যে যদি দ্রাবকে দ্রবীভূত করি, তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন পাবো। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে স্ফুটনাঙ্ক উন্নয়ন ঘটবে, তাহলে স্ফুটনাঙ্কের যে উন্নয়ন ঘটবে, সেই উন্নয়নের মান কি হবে, প্রতি ক্ষেত্রে সমান হবে। তার মানে আমরা যদি সাপোজ এখানে 1 না ধরে এক্স যদি ধরি, তাহলে এক্স গ্রাম মোল দ্রবীভূত করলাম, এ কেও দ্রবীভূত করলাম, বি কেও দ্রবীভূত করলাম, সি কেও দ্রবীভূত করলাম। তার ফলে আমরা যদি এর ক্ষেত্রে
স্ফুটনাঙ্ক উন্নয়ন মানে ∆Tbর মান যদি সাপোজ ধরে নিলাম 0.25 ডিগ্রি সেলসিয়াস এতটা বৃদ্ধি পেয়েছে, তার মানে এর ক্ষেত্রে যদি x গ্রাম মোল পরিমাণ W গ্রাম দ্রাবকে দ্রবীভূত করি, তাহলে ∆Tbর মান যদি 0.25 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে B এর ক্ষেত্রেও তাই হবে, C এর ক্ষেত্রেও তাই হবে। বোঝা গেল? তাহলে দ্বিতীয় সূত্রে এটা বলা হলো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা যে আমরা কোন দ্রাব, এ দ্রাব দ্রবীভূত করেছি না বি দ্রাব দ্রবীভূত করেছি না সি দ্রাব দ্রবীভূত করেছি তার উপর নির্ভর করছে না। কার উপরে নির্ভর? সেটার উপরে নির্ভর করছে না। কিসের উপরে নির্ভর করছে? সমান গ্রাম অণু। তার মানে কি, যে কণার সংখ্যার উপরেই শুধুমাত্র এই স্ফুটনাঙ্কের উন্নয়নটা নির্ভর করছে, কণার ধর্মের উপরে নয়। ঠিক আছে? তাই বলে আমরা এটাকে কি স্ফুটনাঙ্কের উন্নয়নকে বলতে পারি যে সংখ্যাগত ধর্ম। ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমরা দ্রাবের আণবিক ভর নির্ণয় করতে যাই, তাহলে সেক্ষেত্রে কি আমরা ধরে নিলাম যে কোনো W গ্রাম বিশুদ্ধ দ্রাবক আছে। কি আছে? W1 গ্রাম। সাপোজ আমরা ধরে নিলাম কি যে W1 গ্রাম কি আছে? বিশুদ্ধ দ্রাবক। এটা কি আছে? দ্রাবক আছে। ঠিক আছে? আর কি করলাম? W2 গ্রাম কি করলাম? নিলাম কি একটি অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব। ঠিক আছে? তাহলে এটা নিলাম কি W2 গ্রাম নিলাম দ্রাব। এবার এই W1 যে দ্রাবক নিয়েছি তার আণবিক ভরকে ধরে নিলাম আমরা M1, আর যে দ্রাবকে দ্রবীভূত করেছি তার আণবিক ভরকে ধরে নিলাম আমরা M2। ঠিক আছে? তাহলে যে দ্রবণে যে টোটাল গ্রাম অণুর সংখ্যা থাকবে দ্রাবের গ্রাম অণুর সংখ্যা, তাহলে আমরা কি পাবো? গ্রাম অণুর সংখ্যা পাবো, দ্রাবের গ্রাম অণু সংখ্যা সমান সমান আমরা কি পাবো? আমরা জানি গ্রাম অণু বা গ্রাম মোল, তাহলে মোল সংখ্যা মানে গ্রাম অণু সংখ্যা বলতে আমরা বলছি মোল সংখ্যা। কি মোল সংখ্যা মানে আমরা জানি কি ভর বাই আণবিক ভর। তাহলে ভর আমরা কত ধরেছি? W2, তাহলে W2 ডিভাইডেড বাই আণবিক ভর কত ধরেছি আমরা? M2, তাহলে অণুর সংখ্যা কত হবে? W2 ডিভাইডেড বাই M2। তাহলে আমরা বলতে পারি না যে এই W2 ডিভাইডেড বাই M2 যে গ্রাম অণু বা গ্রাম মোল পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে সেটা W1 গ্রাম দ্রাবকে আছে। তাহলে W1 গ্রাম দ্রাবকে কত মোল দ্রাব দ্রবীভূত আছে? তাহলে কত মোল দ্রাব দ্রবীভূত আছে? W2 ডিভাইডেড বাই M2 গ্রাম এত মোল পরিমাণ। তাহলে W1 গ্রাম দ্রাবকে W2 ডিভাইডেড বাই M2 দ্রাব মানে W2 ডিভাইডেড বাই M2 মোল পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে। ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমরা 1000 গ্রামে বের করতে যাই, তাহলে কি করব? আমরা W1 কত পেলাম? W1 গ্রাম দ্রাবকে কি পেলাম? W1 গ্রামের মধ্যে পেলাম W2 ডিভাইডেড বাই M2 পেলাম। তাহলে 1 গ্রামে কত হবে যদি আমরা বলি, তাহলে কি হবে? 1 গ্রামে পাবো W2 ডিভাইডেড বাই M2 ইন্টু W1। এটা লিখতে পারবো না? পারবো না। আমরা ভেঙে যদি লিখি, তাহলে আমরা সাপোজ প্রথমে লিখলাম W2 ডিভাইডেড বাই M2 এটা ছিল। আর 1-এ যখন করছি তাহলে W1টা কি করবে? নিচে চলে আসবে। তাহলে W1 হলো। এটাকে আমরা কি লিখতে পারবো? এটাকে আমরা লিখতে পারবো না W2 ডিভাইডেড বাই M2 ইন্টু W1, এটাও লিখতে পারবো। বোঝা গেল? তাহলে আমরা যখন এটা লিখলাম, তাহলে আমরা আর ডিরেক্টলি আমরা সেটাই লিখছি। ঠিক আছে? ডিরেক্টলি লিখলাম যে W2 ডিভাইডেড বাই M2 ইন্টু W1। ঠিক আছে? তাহলে এবার যদি আমরা 1000 গ্রাম, কারণ আমরা মোলাল গাঢ়ত্বের সমান বলেছে, তাহলে মোলাল গাঢ়ত্ব মানে কি? 1000 গ্রাম দ্রাবকে যত মোল পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকে সেই সংখ্যাকে বলা হয় মোলালিটি। তাহলে আমরা ∆Tb সমান কি পেয়েছিলাম? ∆Tb সমানুপাতি কি ছিল? M ছিল, মোলালিটি ছিল। তাহলে মোলালিটি মানে আমাদের বের করতে হবে 1000 গ্রাম দ্রাবকের মধ্যে কত গ্রাম মোল পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে, এইটি আমাদের
জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা 1000 গ্রাম দ্রাবকে যদি 1000 গ্রাম দ্রাবকে যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে কত দাঁড়াবে? তাহলে আমরা এইটা পাবো, সিম্পলি আমরা পাবো W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই M2 ইন্টু W1। ঠিক আছে, তাহলে আমরা এটা পাবো। এবার তাহলে আমরা কি পেলাম? এইটা যেটা পেলাম সেটাই কি তার মোলালিটি। ঠিক আছে, তাহলে আমরা মোলালিটি সমান সমান এটা লিখতে পারবো W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই M2 ইন্টু W1। আমরা মোলালিটির সংজ্ঞা যখন পড়েছিলাম তখনও এরকম একটা ইকুয়েশন পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে রাউল্টের সূত্র অনুসারে রাউল্ট যা বললেন সেই রাউল্টস ল অনুসারে আমরা কি বলবো? তাহলে আমরা কি জানি? রাউল্টের সূত্র থেকে আমরা এইটা জানি যে আমরা বলতে পারবো যে কিনা ডেল টিবি সমান সমান কে বি ইন্টু এম, এটা বলতে পারবো আমরা। ঠিক আছে, তাহলে ডেল টিবি সমান সমান কে বি ইন্টু এম, আমরা এটা লিখতে পারছি। তাহলে নেক্সট আমরা কি লিখতে পারবো? নেক্সটে যদি আমরা বলি তাহলে নিশ্চয় আমরা এই ডেল টিবি সমান সমান কে বি ইন্টু এম, এখান থেকে আমরা তাহলে আমরা বলছি কি লিখব? তাহলে আমরা ডেল টিবি সমান সমান লিখতে পারবো কি? কেবি, আমরা কেবি সমান কেবি একটা কনস্ট্যান্ট আমরা পেয়েছি, কেবি ইন্টু এই এম এর ভ্যালু আমরা এখন কি পেয়েছি? এম এর ভ্যালু পেয়েছি W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই M2 ইন্টু W1। তাহলে আমরা পেলাম এখানে কেবি ইন্টু W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই M2 ইন্টু W1। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা বলি তাহলে M2 আমরা কি জানতে চাইছি? আমরা জানতে চেয়েছি দ্রাবের আণবিক ভর বা আণবিক গুরুত্ব, যাই বলি না কেন। তাহলে দ্রাবের আণবিক ভর যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমাদের কি জানতে হবে? আমরা কি টপিক পড়ছিলাম? যে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয়, এই টপিকটা পড়ছিলাম। তাহলে আমরা নেক্সটে কি বলছি? যে ডেল টিবি সমান সমান কেবি ইন্টু W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই M2 ইন্টু W1। তাহলে আমরা এখন কি জানতে চাইছি? M2 জানতে চাইছি। তাহলে M2কে আমরা বাম দিকে লিখলাম। তাহলে M2 সমান সমান এখন আমরা পাবো কেবি ইন্টু W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই ডেল টিবি ইন্টু W1, এইটা আমরা পাবো। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের যে দ্রাবের যে আণবিক ভর পাবো বা আণবিক গুরুত্ব পাবো সেই সংক্রান্ত গাণিতিক রাশিমালা। এইটা দিয়ে আমাদের যা গাণিতিক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি আমাদের সমাধান করতে হবে। ঠিক আছে, তাহলে কেবি একটা ইভিলিওস্কোপিক কনস্ট্যান্ট বা স্ফুটনাঙ্ক ধ্রুবক। W2 হচ্ছে W2 আমরা পাচ্ছি কি? যে কোনো একটা দ্রাব যেটা আমরা দ্রবীভূত করেছি তার ভর, ডেল টিবি মানে যে দ্রাব দ্রবীভূত করার ফলে স্ফুটনাঙ্কের যে উন্নয়ন ঘটেছে সেই উন্নয়ন মানে দ্রবণের স্ফুটনাঙ্ক মাইনাস বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক সেটার মান, আর W1 মানে যে দ্রাবক দিয়েছে তার ভর কত। ঠিক আছে, এই ভ্যালুগুলো আমাদের যদি দেওয়া থাকে, আর দ্রাবকের ক্ষেত্রে কোনো একটা যে দ্রাবক দেওয়া থাকবে সেই দ্রাবকের ক্ষেত্রে কেবির মান নির্দিষ্ট থাকে। হ্যাঁ, ঠিক আছে, এই কেবির মান নির্দিষ্ট থাকে, সেই মানটা আমাদের কোশ্চেনে বলে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা করে নিতে পারবো, আমরা এই M2 দ্রাবের আণবিক ভর বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা সেখানে আসছি যে আমরা ডেল টিবি সমান সমান কেবি ইন্টু এম যেটা পেলাম, ডেল টিবি সমান সমান কে বি ইন্টু এম, এটা আমরা পেয়েছিলাম। আর এখানে আমরা এটাকে কি বলেছিলাম? স্ফুটনাঙ্ক ধ্রুবক বা ইভিলিওস্কোপিক কনস্ট্যান্ট। এটা সম্বন্ধে আমাদের একটু জানার দরকার আছে। ঠিক আছে, আমরা প্রথমেই এর সংজ্ঞা যদি জানতে চাই তাহলে এখান থেকে আমরা কেবি সমান সমান কে এটা লিখতে পারবো না? কেবি সমান সমান
ডেল টিবি ডিভাইডেড বাই এম, এটা লিখতে পারবো। এখান থেকে আমরা সংজ্ঞাও বলবো, এখান থেকে আমরা এই ইবুলিওস্কোপিক কনস্ট্যান্টের একক কী হবে সেটাও আমরা জানতে পারবো। ঠিক আছে, তাহলে সংজ্ঞায় কী বলছে যে মোলালিটি মানে কি 1000 গ্রাম দ্রাবকে যত গ্রাম মোল পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকে। তাহলে যদি এটাকে আমরা 1 করে দিতে পারি, এটাকে যদি আমরা 1 করে মোলালিটিকে যদি আমরা 1 করে দিতে পারি, তাহলে কেবি সমান সমান ডেল টিবি পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে কোনো দ্রবণের মোলালিটি যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে যে ডেল টিবিটা পাবো সেটাই কেবির মান। ঠিক আছে, তাহলে সংজ্ঞায় কী বলছে, 1000 গ্রাম কোনো দ্রাবকে 1 গ্রাম অণু পরিমাণ যদি কোনো কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত করি, তাহলে যে পরিমাণ স্ফুটনাঙ্কের বৃদ্ধি ঘটবে, তার মানে মোলালিটি কী বলেছিল, 1000 গ্রাম দ্রাবকে যত গ্রাম 1000 গ্রাম দ্রাবকে যত গ্রাম মোল পরিমাণ। ঠিক আছে, যত গ্রাম মোল পরিমাণ, তাহলে যদি এই গ্রাম মোল পরিমাণটা যদি 1 হয়ে যায়, 1 যদি হয়, তাহলে মোলালিটি সমান সমান আমরা 1 লিখতে পারবো। মোলালিটি সমান সমান 1 লিখতে পারবো। তাহলে এখানে মোলালিটি যদি 1 হয়ে যায়, তাহলে সেই অবস্থায় কেবির মান কী পাবো আমরা, ডেল টিবি। তাহলে কি বলছে, 1000 গ্রাম দ্রাবকের মধ্যে যদি 1 গ্রাম মোল দ্রাব দ্রবীভূত থাকে, যার অর্থ হচ্ছে দ্রবণের মোলালিটি যদি 1 হয়, দ্রবণের মোলালিটি যদি 1 হয়, তাহলে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটবে সেটা হচ্ছে কেবি, সেটাই হচ্ছে কেবি বা স্ফুটনাঙ্ক ধ্রুবক। ঠিক আছে, তাহলে নেক্সটে আমরা কি বলছি, ডেল টিবি সমান সমান যেহেতু কেবি ইন্টু এম আমরা পেয়েছি, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, একটু আগেই পেলাম যে কেবি সমান সমান আমরা লিখছি কি, কেবি সমান সমান হচ্ছে ডেল টিবি ডিভাইডেড বাই এম, এটা আমরা পেলাম। ঠিক আছে, তাহলে আমরা এই যে ডেল টিবি বলছি, তাহলে সেটা কি, স্ফুটনাঙ্কের পার্থক্য দ্রাবক এবং দ্রবণের, মানে দ্রবণ বেশি দ্রাব কম। তাহলে এই যে ডেল টিবি আমরা পাচ্ছি, সেই ডেল টিবিকে আমরা আমরা যদি যে কোনো টেম্পারেচার ইউনিট বসাই, সেটাকে আমরা কিসে বসাবো, কেলভিনে বসাবো। ঠিক আছে, আর মোলালিটি কি বলে, যে 1000 গ্রাম দ্রাবকের মধ্যে যত গ্রাম মোল পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা লিখতে পারবো না যে মোল, কত মোল আছে পার কেজিতে, বোঝা গেল না, 1 কেজিতে মোলালিটির একককে আমরা কি পাবো, মোলালিটির একককে পাবো মোল পার কেজি, মানে কত মোল আছে 1 কেজিতে, এটাই মোলালিটি। তাহলে এইখান থেকে আমরা টোটাল ইউনিটটা পেলাম। আমরা এই মোল পার কেজিকে কি লিখব, যে মোল কেজি ইনভার্স, আমরা এটা লিখতে পারবো মোল কেজি ইনভার্স। তাহলে এটা যখন উপরে যাবে, মোল কেজি ইনভার্স যখন উপরে যাবে, তাহলে তখন আমরা কি পাবো, যে কেলভিন যেমন ছিল তেমন থাকবে, মোলের ইনভার্স পাবো, আর কেজিটা তখন ইনভার্স থাকবে না। তাহলে কেজিকে আগে লিখলাম, মোল ইনভার্সকে পরে লিখলাম। ঠিক আছে, তাহলে আমরা সেক্ষেত্রে কি পাবো, কেলভিন কেজি মোল ইনভার্স। ঠিক আছে, তাহলে ডেল টিবির যে ইউনিটটা পেলাম, কেবির যে ইউনিটটা পেলাম, সেই ইউনিটটা হচ্ছে কি, কেলভিন কেজি মোল ইনভার্স। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এই হলো কেবির আমরা ইউনিট পেলাম। ঠিক আছে, নেক্সট যদি আমাদের বলে যে জলের কেবি, কি বলেছে, যে জলের কেবি মানে জল একটা দ্রাবক, সেই দ্রাবকের কেবি সমান সমান আমাদের বলে দিল কি, সাপোজ 0.515 কেলভিন কেজি মোল ইনভার্স। তাহলে এটা বলতে কি বুঝবো, এটা বলতে বুঝবো যে যদি কোনো মানে জলের মধ্যে যদি কোনো দ্রাব দ্রবীভূত করি, সেই দ্রাব যদি দ্রবীভূত করি কত, যে তার মোলালিটি হচ্ছে কি 1 মোলাল, এরকম যদি মানে দ্রবণ যদি তৈরি করে, তাহলে 1 মোলাল দ্রবণ কখন তৈরি করবে, যদি সেটা 1000 গ্রাম জলের মধ্যে 1 গ্রাম মোল পরিমাণ দ্রাব দ্রবীভূত হয়। তাহলে সেই দ্রাবের গাঢ়ত্ব, মানে দ্রাব সমন্বিত দ্রবণের গাঢ়ত্ব 1 মোলাল কখন হবে, যখন দ্রাব থাকবে 1 গ্রাম মোল পরিমাণ, আর জল থাকবে কত, 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম জলের মধ্যে যদি 1 গ্রাম মোল পরিমাণ কোনো দ্রাব দ্রবীভূত থাকে, সেই অবস্থায় আমরা স্ফুটনাঙ্কের উন্নয়ন কত পাবো, এই যে এই ভ্যালু 0.515। ঠিক আছে, তাহলে 1000 গ্রাম
জলের মধ্যে যদি 1 গ্রাম মোল পরিমাণ কোনো দ্রবীভূত করি তাহলে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে তার মান হচ্ছে 0.515। ঠিক আছে, তাহলে এই হলো কেবির অর্থ। তাহলে কেবি সম্বন্ধে আমরা জানতে পারলাম। ঠিক আছে, তাহলে নেক্সট এবার আমাদের কয়েকটা গাণিতিক প্রশ্ন আছে, সেই গাণিতিক প্রশ্নগুলো আমাদের আলোচনা করতে হবে। ঠিক আছে, তাহলে গাণিতিক প্রশ্নের ফার্স্টে আমাদের কি বলছে, ফার্স্টে আমাদের বলছে যে গ্লুকোজের একটি জলীয় দ্রবণ আছে, গ্লুকোজের একটি জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক। ঠিক আছে, পয়েন্ট কিন্তু নোট করতে হবে, এটা কি জলীয় দ্রবণ বলেছে, মানে দ্রাবক হিসেবে কি আছে, জল আছে, আর গ্লুকোজ, গ্লুকোজ কি আছে, দ্রাব হিসেবে আছে। স্ফুটনাঙ্ক কত বলেছে, 100.01 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এটা দ্রবণের স্ফুটনাঙ্ক। এই দ্রবণের 100 গ্রাম জলে অণুর সংখ্যা কত, আমাদের কি বলেছে, অণুর সংখ্যা কত চেয়েছে, 100 গ্রাম জলে অণুর সংখ্যা। ঠিক আছে, আর আমাদের কেবির মান বলে দিয়েছে 0.5 কেলভিন কেজি মোল ইনভার্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের প্রশ্নের সমাধান করতে বলেছে। তাহলে আমরা যাই সমাধান করি। নেক্সট আমরা সমাধান করছি। ঠিক আছে, তাহলে আমাদের কি বললো যে আমরা স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক কত বলেছে, যে দ্রবণের ক্ষেত্রে ডেল টিভি সমান সমান বলেছে 100.01 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা কখনোই ডিগ্রি সেলসিয়াসে আমরা রাখবো না। ঠিক আছে, সেটাকে আমরা কেলভিনে ট্রান্সফার করে দেবো, কারণ আমরা সবসময় টেম্পারেচারের ইউনিট হিসাবে কেলভিনকে আমরা ব্যবহার করব যখন গাণিতিক প্রশ্ন সমাধান করবো। এটা সবসময় আমাদের মনে রাখতে হবে যে কখনো টেম্পারেচার যদি ডিগ্রি সেলসিয়াসে দেওয়া থাকে তাহলে সেই ডিগ্রি সেলসিয়াস ইউনিটকে আমাদেরকে প্রথমে কেলভিনে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে কেলভিন মানে কি প্লাস 273 হবে, তাহলে 100.01 প্লাস 273 এত কেলভিন পাবো। তার মানে আমাদের কত দাঁড়াবে, তার মানে আমাদের দাঁড়াবে কি যে 373.01 কেলভিন। ঠিক আছে, এটা তাহলে টিবি ড্যাশ। আর টিবি মানে কত, টিবি মানে বিশুদ্ধ দ্রাবক। এখানে বিশুদ্ধ দ্রাবক কে আছে, বিশুদ্ধ দ্রাবক আছে জল, তাহলে জলের স্ফুটনাঙ্ক কত, জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস মানে কত, তাহলে 373 কেলভিন এত। ঠিক আছে, তাহলে ডেল টিভি সমান সমান আমরা কত পাবো, ডেল টিভি সমান সমান আমরা পাবো যে এই যে ভ্যালুটা, এই ভ্যালু থেকে যদি আমরা এই ভ্যালুটা বাদ দিই, ঠিক আছে, মানে টিবি ড্যাশ মাইনাস টিবি সমান কত, তাহলে এটা সমান সমান আমরা পাচ্ছি 373.01 মাইনাস 373, তাহলে আমরা কত পাবো 0.01 কেলভিন। এই ভ্যালুটা আমরা পেলাম। ঠিক আছে, কিংবা যদি আমরা টিভির আমরা এখানে আমাদের কি বের করতে হচ্ছে, ডেল টিভি বের করতে হচ্ছে, তো তাহলে যদি আমাদের ডেল টিভি বের করার দরকার পড়ে তাহলে আমাদের এই 273 যোগ না করলেও চলবে, কারণ আমরা এখানেও 273 যোগ করলাম, এখানেও 273 যোগ করলাম। ঠিক আছে, কিন্তু আবার পরে গিয়ে কি করতে হচ্ছে, বিয়োগ করতে হচ্ছে। ঠিক আছে, আমরা এই যে 0.01 কেলভিন পেলাম, এটা কিন্তু আমরা ডিগ্রি সেলসিয়াস থেকে হিসাব করে দেখতে পারবো। আমরা দেখে নিই যে কী করে সেটা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যদি আমাদের পার্থক্যটা বের করতে চাই, বের করতে বলে বা দরকার পড়ে আমাদের, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই কেলভিনে না নিয়ে গেলেও চলবে। ঠিক আছে, কেলভিনে না নিয়ে গেলেও চলবে। ঠিক আছে, কারণ আমরা এখানে কি পাচ্ছি, টিভি সমান সমান কত পাবো, টিভি সমান সমান পাবো 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ডেল টিভি সমান সমান কত পাবো, ডেল টিভি সমান সমান পাবো 100.01 মাইনাস 100, তাহলে এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে এত ডিগ্রি সেলসিয়াস মানে কত, 0.01 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আর এখানে আমরা পেয়েছিলাম 0.01 কেলভিন। 0.01 কেলভিন আমরা লিখতে পারবি, কারণ কেলভিন স্কেলে 1 ডিগ্রি সমান সমান যতটা ডিগ্রি সেলসিয়াসে 1 ডিগ্রি সেলসিয়াস সমান সমানও ততটা। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রির পার্থক্য যদি ডিগ্রি সেলসিয়াসে যতটা আমরা পাবো, কেলভিন স্কেলেও ঠিক তাই পাবো। তাই বলে আমরা এই ভ্যালুটা 0.1 ডিগ্রি সেলসিয়াস সমান 0.01 ডিগ্রি সেলসিয়াস সমান 0.01 কেলভিন, এটা আমরা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা ডেল টিভি সমান সমান পেয়ে গেছি। কেবির মান আমাদের বলে দিয়েছিল, এখানে আমাদের কেবির মান বলে দিয়েছিল, ডেল টিভির মান পেয়ে গেলাম। আমাদের কি অণুর সংখ্যা চেয়েছে, তাহলে আমরা 100 গ্রাম জলে অণুর সংখ্যা চেয়েছে,
আমরা 100 গ্রাম জলে তো অণুর সংখ্যা বের করতে পারবো না, আমাদের প্রথমে মোলালিটি। আমরা সম্পর্ক কি জানি, ডেল টিবি সমান সমান কেবি ইন্টু এম। তাহলে ডেল টিবি সমান সমান হচ্ছে কেবি ইন্টু এম। তাহলে এখান থেকে আমরা এম সমান সমান লিখতে পারবো ডেল টিবি ডিভাইডেড বাই কেবি। এখন ডেল টিবির মানও আমাদের কাছে জানা, সেটা হচ্ছে 0.01, আর কেবির মানও জানা, সেটা হচ্ছে 0.05। ঠিক আছে, সরি 0.5 এই ভ্যালুটা। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা সমান সমান হচ্ছে 0.02। ইউনিট কী হবে? ইউনিট হবে মোল পার কেজি, বা মোল কেজি ইনভার্স। কারণ এখানে আমরা কি পাবো, এখানে পাবো কেলভিন, কেজি, মোল ইনভার্স, আমরা এখানে পাবো ডেল টিবির ইউনিট পাবো কেলভিন, আর এখানে কেবির ইউনিট আমরা পাবো কেলভিন, কেজি, মোল ইনভার্স। ঠিক আছে, তাহলে কেলভিন ক্যান্সেল আউট হয়ে যাবে, কেজি মোল ইনভার্স উপরে উঠবে, তাহলে আমরা মোল পার কেজি পাবো। ঠিক আছে, সে যা হোক, আমরা ইউনিট তো জানি, কিন্তু মূল ভ্যালুটা হচ্ছে 0.02। তাহলে মোলালিটি সমান সমান আমরা পেলাম 0.02। ঠিক আছে, তাহলে মোলালিটি সমান সমান যদি আমরা 0.02 পেয়ে যাই, 0.02, এটা পেলাম মোলালিটি। তার মানে কি, এর মানে হচ্ছে যে 1000 গ্রাম, জলে দ্রবীভূত আছে কত, 0.01 গ্রাম মোল পরিমাণ দ্রাব। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি চেয়েছে, 100 গ্রামে অণুর সংখ্যা চেয়েছে। তাহলে আমরা প্রথমে 100 গ্রামে মোল সংখ্যা বের করি। তাহলে 100 গ্রামে মোল সংখ্যা কত হবে, একে করলে 1000টা নিচে চলে আসবে, তাহলে 1000 নিচে, আর 100তে যখন করব তখন গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দুটো শূন্য ক্যান্সেল আউট, তাহলে আমরা কত পাবো, 0.002 এত গ্রাম মোল। বোঝা গেল? তাহলে 100 গ্রামের মধ্যে আছে এত গ্রাম মোল পরিমাণ। তাহলে এত গ্রাম মোল, তাহলে মোল সংখ্যা যদি এত হয়, তাহলে আমরা অণুর সংখ্যা কত পাবো, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলেই পেয়ে যাবো। তাহলে অণুর সংখ্যা আমাদের দাঁড়াবে 0.02 ইন্টু 6.022 ইন্টু 10⁻23, তাহলে সমান সমান আমাদের দাঁড়াচ্ছে কত, 1.2044 ইন্টু 10⁻21। তাহলে এতটি থাকবে কি 100 গ্রাম জলে অণুর সংখ্যা। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এই হলো আমাদের উত্তর। বোঝা গেছে? তাহলে নেক্সট কোশ্চেন আমাদের কি, নেক্সট কোশ্চেন বলেছে যে 250 গ্রাম জলে, মানে 250 গ্রাম জলে 15 গ্রাম NaCl দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক কত হবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সমাধান তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, কেন, যে আমাদের 250 গ্রাম জল, মানে দ্রাবকের পরিমাণ বলে দিয়েছে, দ্রাবের পরিমাণ বলে দিয়েছে, স্ফুটনাঙ্ক কত হবে সেটা জিজ্ঞেস করেছে, জলের কেবি বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এত, আর NaCl এর ক্ষেত্রে আণবিক ভরও আমাদের বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা সমাধান করে নিতে পারবে। হ্যাঁ, কিন্তু এখানে একটা জিনিস আমাদের জানার, সেটা হচ্ছে ডেল টিবি সমান সমান আমরা কি জানি, কেবি ইন্টু এম। ঠিক আছে, আর এটা আমরা কি জানলাম, যে স্ফুটনাঙ্কের উন্নয়ন একটা সংখ্যাগত ধর্ম, মানে কণার সংখ্যার উপরে ডিপেন্ড করবে। তো আমরা NaCl কে একটা অণু ভাবতে পারি। ঠিক আছে, কিন্তু যখন আমরা একে জলে দ্রবীভূত করব, তখন সে কী হয়ে যাবে, Na+ এবং Cl- এ ভেঙে যাবে। তাহলে আমরা NaCl কে একটা অণু ধরলে যে অ্যান্সারটা আমরা বের করতাম, তার তুলনায় আমরা কি পাবো, দুটো সেপারেট পাচ্ছি। এটা একটা Na+ পাচ্ছি, Cl- দুটো কণা পেলাম। তাহলে এখানে আমাদের লিখতে হবে ডেল টিবি সমান সমান, আমরা একটা আই ভ্যালু পাবো, আই ইন্টু কেবি ইন্টু এম, যেখানে আই এর ভ্যালু আমরা বসাবো 2। ঠিক আছে, আর বাদ বাকিটা তোমরা নিজেদের মতো করে বসিয়ে দিবে। ঠিক আছে, তাহলে সেখান থেকে যে ভ্যালু আমাদের চেয়েছে, সেই ভ্যালুটা আমরা পেয়ে যাব। কি চেয়েছে আমাদের, স্ফুটনাঙ্ক চেয়েছে। ঠিক আছে, যৌবনের স্ফুটনাঙ্ক। তাহলে এখান থেকে আমরা ডেল টিবি সমান সমান কী পেলাম, আর একটা লাইন যদি আমরা লিখি, তাহলে আমরা পেলাম ডেল টিবি সমান সমান 2 কেবি এম
2 kbm পেলাম। তাহলে ডেল টিবি মানে হচ্ছে যে টিবি ড্যাশ মাইনাস টিবি সমান সমান কী পাবো, 2 kb ইন্টু এম। কেবির ভ্যালু বলে দেওয়া আছে, এম এর ভ্যালু আমরা পেয়ে যাব। আর এখানে আমাদের চেয়েছে টিবি সমান সমান কত, তাহলে টিবি সমান সমান আমাদের বের করতে বলেছে দ্রবণের চেয়েছে। তাহলে দ্রবণের 2 kb ইন্টু এম, এই টিবিটা এদিকে আসলে প্লাস আমরা টিবি পাবো। আর টিবি জল বলেছে, তাহলে বিশুদ্ধ দ্রাবকের আমরা স্ফুটনাঙ্ক কত পাবো, এই ক্ষেত্রে আমরা পাবো কি 100°C। এবার কিন্তু আমাদের সেপারেটলি কেলভিনের মান বসাতে হবে, মানে 373 কেলভিন আমরা বসাবো, ঠিক আছে। তাহলে এখানে ডেল টিবির মান বসাবো, এখানে কেবির ভ্যালু, তার সাথে এম গুণ করবো, ডেল টিবির মান আমরা এই ইকুয়েশন থেকে পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এইটা করে নেবে। আর নেক্সট আমাদের আরও দুটো আমরা কোশ্চেন দিলাম, ঠিক আছে। সেটা কি পড়ে শুনিয়ে দিচ্ছি, বাড়িতে চেষ্টা করবে। যে KCl এর একটি জলীয় দ্রবণের গাঢ়ত্ব 1 মোলালিটি, ঠিক আছে, সরি মোলারিটি। ঘনত্ব কত বলেছে, ঘনত্ব বলেছে 1.04 গ্রাম পার সেন্টিমিটার কিউব। দ্রবণের স্ফুটনাঙ্ক কত হবে, খুব সহজ অঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। এটা বাড়িতে ট্রাই করবে। আর ট্রাই করবে এই অঙ্কটা, যে বিশুদ্ধ ইথারের স্ফুটনাঙ্ক 36.5°C, কিন্তু 100 গ্রাম ইথারে 8 গ্রাম কোনো দ্রাব যদি যোগ করা হয় তাহলে দ্রবণের স্ফুটনাঙ্ক হয় 36.86°C। দ্রাবের আণবিক ভর নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। দ্রাবের আণবিক ভর মানে M2 নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা যে ভ্যালুটা পেয়েছিলাম, যে ডেল টিবি সমান সমান কেবি ইন্টু এম, এই এমটাকে এবার আমাদেরকে ভেঙে লিখতে হবে, মানে W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই M2 ইন্টু W1, এই আকারে এবার আমাদের লিখতে হবে। M2কে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে বাদ বাকি ভ্যালুগুলো আমরা পুট করব, সেখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এই দুটো টাস্ক থাকলো। আর একটা আমরা কোশ্চেন কমপ্লিট করলাম না, যেটা তোমরা বাড়িতে কমপ্লিট করে নেবে। আর প্রথমে দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত 3টে প্রশ্ন আমরা দিলাম। তাহলে টোটাল 5টা কোশ্চেন হলো। 5টা কোশ্চেন তোমরা বাড়িতে বসে সমাধান করবে এবং সমাধানের উত্তর কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। এটা আমি এবার এক্সপেক্ট করছি খুব বেশি, ঠিক আছে। তাহলে চ্যানেলকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।